সুপ্রভাত। আজকে শনিবার, জুলাই মাসের 20 তারিখ 2024। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি বেরিয়ে পড়েছি আপনাদের একটা সুন্দর মন্দির দর্শন করাবো বলে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে চুঁচড়া। আমি চুঁচড়া স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে কামদেবপুরে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির, যেটা নবনির্মিত হয়েছে। গত 7ই জুলাই রথযাত্রার দিন শুভ উদ্বোধন হয়েছে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেই সুন্দর মন্দির, অপূর্ব মন্দির আমি আপনাদের দর্শন করাতে নিয়ে যাব আজকে। চলুন, আজকে আমি এখন হাওড়া স্টেশনে আছি। সময় এখন 7টা 40। আমি এখন হাওড়া ব্যান্ডেল লোকাল ধরবো। হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে আমি চুঁচুড়া স্টেশনে যাব। ওই চুঁচুড়া স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে কামদেবপুরে এই নবনির্মিত মন্দির অবস্থিত। চলুন তাহলে হাওড়া স্টেশনে ঢুকে আমি আবার আপনাদের সঙ্গে কথা বলবো। হাওড়া থেকে চুঁচুড়ার দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার রেলওয়ে দূরত্ব, আর সময় নেবে 46 মিনিট, আর মাঝখানে 13টা স্টেশন থামবে। আর আমার এখান থেকে হাওড়া থেকে চুঁচুড়ার টিকিট নিয়েছে 10 টাকা। আমি রিটার্ন টিকিট কেটে নিয়েছি, তাই 20 টাকা নিয়েছে। হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আপনারা চুঁচুড়া যেতে গেলে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরতে পারেন, আবার হাওড়া ব্যান্ডেল লোকাল ধরতে পারেন। হাওড়া ব্যান্ডেল লোকাল অজস্র, তাই আমি আপনাদের বলবো হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে আপনারা চুঁচুড়াতে চলে যেতে পারেন। আমি যেহেতু চুঁচুড়া স্টেশনে ব্যান্ডেলের দিকে যে প্ল্যাটফর্ম, একদম 3 নম্বর প্ল্যাটফর্মের এন্ডিং দিয়ে নামবো, যদি 3 নম্বর প্ল্যাটফর্মে দেয়, তাই জন্য আমি একদম ট্রেনের প্রথম দিকে চলে যাচ্ছি, মানে যেদিকে ইঞ্জিন সাইড থাকে সেই দিকে চলে যাচ্ছি। তাহলে আমার সুবিধা হবে চুঁচুড়া স্টেশন থেকে তাড়াতাড়ি বেরিয়ে টোটো বা অটো ধরার। একদম ফাঁকা ট্রেন, হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরলাম। তো আমি একদম জানলার ধারে একটা সিট পেয়েছি, বসে গেলাম। 9:58 বর্ধমান মেন লাইন লোকাল আমাদের জাস্ট 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। এটা চুঁচুড়া স্টেশনে আপনার 7টা 44-এ পৌঁছবে। তো আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে চুঁচুড়া স্টেশনে গিয়ে। সাতটা 55 আমাদের ট্রেন ইন করলো 3 নম্বর প্ল্যাটফর্মে চুঁচুড়ার। তো আমি এখন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেদিকে ব্যান্ডেল সেই দিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি একদম এক্সট্রিম এন্ডে গিয়ে। তারপর আমি বেরোবো, বেরিয়ে অটো ধরবো। একদম এক্সট্রিম এন্ড যেখানে ব্যান্ডেলের দিকে, সেই ব্যান্ডেলের দিকে এক্সট্রিম এন্ডে চলে এসে একটা সিঁড়ি পড়বে। সিঁড়ি দিয়ে নামলেই আপনার নিচের রাস্তায় অটো দাঁড়িয়ে থাকবে। ওখান থেকে আপনারা সুগন্ধা মোড় যেতে পারবেন। চলুন আপনাদের দেখাচ্ছি। এ দেখেন, এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মের এক্সট্রিম এন্ড, মানে যেদিকে ব্যান্ডেল যাচ্ছে। এখান দিয়ে একদম এন্ডে নেবে, দেখুন সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নামলেই আপনি পেয়ে যাবেন অটো সুগন্ধা মোড় যাওয়ার জন্য। সুগন্ধা মোড় এখানে বসা যাবে। আমি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে নেবেই অটোতে উঠলাম। অটো এখান থেকে সুগন্ধা মোড় যাবে। কত নেবে? 10 টাকা। 10 টাকা নেবে। আর সময় কিরকম লাগবে? 10-15 মিনিট লাগবে বলছে। চলুন তাহলে আবার আমি ওখানে নেবে আপনাদের সঙ্গে দেখাবো কিভাবে এই মন্দিরে যেতে হবে। এইটা হচ্ছে চারমাথা মোড়। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এলাম চুঁচুড়া স্টেশন থেকে। আর এই বাঁদিকে যে ডানকুনি যাওয়ার রাস্তা, এই বাঁদিকের রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এই আশ্রম। সুগন্ধা মোড় থেকে আমরা একটা অটো নিলাম। অটো 10 টাকা নেবে, কামদেবপুর মোড়ে আমাদের নামিয়ে দেবে। তো আমি প্রথমে তো প্যাসেঞ্জার ছিল না, তারপর একজন প্যাসেঞ্জার হলো। তো ওনাকে জিজ্ঞেস করলাম আমি টোটোওয়ালাকে, উনি বললেন যে 2জন প্যাসেঞ্জার হলেই ওনারা টোটো ছেড়ে দেয়। কালো মেঘ হয়ে রয়েছে, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি আসবে। তার আগে যদি আমি আশ্রমে পৌঁছে যেতে পারি তাহলে খুব ভালো হবে। মাঝে মাঝে রোদ্দুর দিচ্ছে, মাঝে মাঝে আবার বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এই দাদার সঙ্গে আমার এক্ষুনি আলাপ হলো। আমার এই টোটো যেতে যেতে উনি মোটরসাইকেলে যাচ্ছিলেন, আমাকে দেখে হাত নাড়লেন। তো আমি ভাবলাম নিশ্চয়ই আমার জার্নি উইথ ছোটন ফ্যামিলির সদস্য। তো উনি বললেন হ্যাঁ আমার দেখেন, ভিডিও দেখেন। তাহলে আপনি আমার ভিডিও দেখেন? অবশ্যই। আপনার নাম কি? আমার নাম বাপি ঘোষ।
আপনি কোথায় থাকেন? মগরাতে। মগরাতে, আচ্ছা। মগরাতেও আমি তো ভিডিও করেছি। আচ্ছা, আমি আজকে একটা আশ্রমে যাচ্ছি, এই যে নতুন সারদা আশ্রম হয়েছে না, ওই সারদা আশ্রমে যাচ্ছি। আমার অনেক সদস্য আমাকে বলেছে যে আপনার চ্যানেলে এই আশ্রমটা দেখবো। একদম। ঠিক আছে, তাহলে ভালো লাগলো, আসছি স্যার, থ্যাংক ইউ। Welcome. সুগন্ধা মোড় থেকে আমি টোটো করে এই যে জাংশনটা এখানে এলাম। এর একটা লোকেশন আমি আপনাদের বলছি। এই মোবাইল টাওয়ারটা আপনারা লোকেশন ধরবেন। এই মোবাইল টাওয়ারের সামনেই কিন্তু এই আশ্রম। এই দেখুন দূরে দেখা যাচ্ছে দেওয়াল আশ্রমে। এই রাস্তা থেকে একটুখানি হেঁটে এলাম, হেঁটে এসেই ডান দিকে যে দূরে মোবাইল টাওয়ারটা দেখলাম, মোবাইল টাওয়ারের সামনে লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির, একটা অ্যারো দেওয়া রয়েছে। ওই অ্যারো অনুযায়ী আমরা চলি এখন। মন্দিরে যাওয়ার পথে মন্দিরের দেওয়ালে শ্রী সারদা মা, ঠাকুর রামকৃষ্ণদেব ও স্বামীজির বাণী সুন্দরভাবে লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছে, যা দর্শনার্থীদের একবার চোখে পড়লেই মনে গেঁথে যাবে। আমি একদম শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। চলুন এবার প্রবেশ করা যাক। প্রবেশ করে আমি বিস্তারিতভাবে আপনাদের এই মন্দির আজকে ঘুরে দেখাবো। এই মন্দিরের যদি কোনো ইতিহাস থাকে সেই ইতিহাস আপনাদের আমি শোনাবো সংক্ষেপে। আর কি কি ফেসিলিটিস এই মন্দিরে আছে, যেমনি দুপুরের প্রসাদ, টয়লেট, বয়স্ক মানুষেরা আসলে যা যা দরকার লাগে একটা জায়গায়, সেই জিনিসগুলো আমি আপনাদের বিস্তারিতভাবে দেখাবো, যাতে একটা দিন আপনারা এই মন্দিরে এসে মন একদম শান্তিভাবে এই মন্দির দর্শন করতে পারেন। চলুন তাহলে। প্রবেশদ্বারের মুখে লেখা আছে ভেতরে যানবাহন প্রবেশ নিষেধ। প্রবেশদ্বারের সামনে অনেক জায়গা আছে যেখানে 4 চাকা বা 2 চাকা পার্কিং করে রাখতে পারবেন। প্রবেশদ্বারের বাম দিকে সিকিউরিটি দাদার সাথে কথা বলে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। প্রথমেই চোখে পড়ল পুরো মন্দির প্রাঙ্গণে চলার পথ লাল ও হলুদ রঙের সিমেন্টের টাইলস দিয়ে মুড়ে ফেলা হয়েছে, যা মন্দিরের সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই আমি আমার চোখে দেখা দৃশ্যকে বিশ্বাস করতেই পারছিলাম না যে কলকাতার এত কাছে এত অপরূপ সুন্দর পরিবেশ ঘেরা মন্দির দেখতে পাবো। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকে সোজা হাঁটা পথে প্রথমেই পড়বে মন্দিরের কার্যালয়। মন্দিরের কার্যালয়ে বিশাল টেবিল, যাতে শ্রী রামকৃষ্ণ মিশন ও আশ্রমের মহারাজদের লেখা বিভিন্ন গ্রন্থ রাখা আছে, যা দর্শনার্থীরা মূল্যের বিনিময়ে কিনতে পারবেন। আমি অফিসে কথা বলে নিলাম, যেহেতু আমি 2 দিন আগে অলরেডি এনাদের টেলিফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমি আজকে আসছি বলে, তাই জন্য আমার নাম লেখা আছে। আর দুপুরে এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে। চলুন তাহলে আমাদের এই মন্দির দর্শন শুরু করা যাক। মূল মন্দির প্রাঙ্গণ বিভিন্ন প্রকার ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। মূল মন্দিরের সামনে বিশাল খালি জায়গা, যা পাথর দিয়ে সুন্দর নকশার মাধ্যমে মুড়ে ফেলা হয়েছে, যাতে মন্দিরের অনুষ্ঠানের সময় হাজার হাজার ভক্তরা এখানে দাঁড়িয়ে ঠাকুর, মা ও স্বামীজিকে তাদের ভক্তি নিবেদন করতে পারেন। মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি অনুভব করলাম আমি যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছি, যেখানে কেউ নেই, শুধু আমি আর আমার আধ্যাত্মিক চিন্তাধারা। আপনাদের আমার ক্যামেরার মাধ্যমে ওপর থেকে মন্দির ও তার পার্শ্ববর্তী স্থানগুলো দেখিয়ে দিই, যা আপনাদের এক কথায় মুগ্ধ করে দেবে। মূল মন্দিরে প্রবেশের মুখেই কালো পাথরে সোনালী অক্ষরে খোদাই করা আছে, এই মন্দির 7ই জুলাই 2024-এর
শুভ রথযাত্রার দিন বেলুর মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ দ্বার উদ্ঘাটন করেছেন। মূল মন্দিরে প্রবেশ করি, সামনে বিশাল উপাসনা কক্ষ। উপাসনা কক্ষের পরিবেশ আপনাকে টেনে নিয়ে যাবে এক আধ্যাত্মিক চিন্তাভাবনায়, যেখানে রয়েছে শুধু প্রেম আর মানুষকে সেবা করার এক অদ্ভুত বাসনা। উপাসনা কক্ষের দেওয়াল জুড়ে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ষোড়শ সাক্ষাৎ শিষ্যের ছবি, সাথে রয়েছে সব ধর্মের দেবতাদের ছবি, যা উপাসনা কক্ষের পরিবেশকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। উপাসনা কক্ষের মেঝেতে মন্দিরের এক বয়স্ক সেবায়েত মা শারদার পাঠ পড়ছেন। মূল মন্দিরের গর্ভগৃহের সামনের কাঠের পালিশ করা একটি রেলিং, যা আপনাকে মনে করিয়ে দেবে গর্ভগৃহের শুরু এখান থেকেই। মন্দিরের গর্ভগৃহে 3টি শ্বেতপাথরের বেদিতে কাঠের কারুকার্য খচিত সিংহাসনে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ ও সারদা মায়ের ছবি প্রতিষ্ঠিত। এখনও এই মন্দিরে ঠাকুরের বিগ্রহ অধিষ্ঠিত হয়নি। ঠাকুর মা ও স্বামীজির দর্শন হয়ে গেল। এবার চলুন মন্দিরটা একবার প্রদক্ষিণ করে নিই। আপনাদের সকলকে নিয়ে আমি মন্দিরটা প্রদক্ষিণ করে তারপর আমি আশেপাশের সব জায়গাগুলো আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। এত সুন্দর লাগছে আমার না, যে কল্পনার বাইরে। আপনারা আমার ভিডিও দেখে অতি অবশ্যই এই মন্দিরে আসবেন, সারা দিন কাটাবেন এবং কিভাবে সব কিছু করতে হবে সব আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তাই আমি আশা করব আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তাহলে দেখবেন প্রতি মুহূর্তে কিছু না কিছু ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমি আপনাদের বলবো, যখনই আপনারা কোনো মন্দির যাবেন এই মন্দির কিন্তু প্রদক্ষিণ করবেন। কেন মন্দির প্রদক্ষিণ করার পরই দেখবেন আপনার মনের ভেতর একটা আলাদা অনুভূতি আসবে, যে জিনিসটা কিন্তু মন্দির প্রদক্ষিণ না করলে আপনারা পাবেন না। তাই জন্য আমি সবসময় আপনাদের বলি যে মন্দির দর্শন হওয়ার পরে কিন্তু একবার মন্দিরটা প্রদক্ষিণ করে নেবেন। মন্দির প্রদক্ষিণ হয়ে গেল। এখন সকাল 9টা বাজে। ঠিক 10টার সময় কিন্তু এই মন্দিরে পুজো হবে। সেই পুজোটা আমি আপনাদের একবার দেখাবো। তারপরে 10টার পরে তারপর আবার আমরা ঘুরবো। আমরা এবার একটা নবনির্মিত যে হল রুমে ঢুকছি। মন্দির কর্তৃপক্ষর কাছ থেকে জানতে পারলাম এই নবনির্মিত হলঘরটি আগামী দিনে শ্রী সারদা মা, ঠাকুর রামকৃষ্ণদেব ও স্বামীজিকে নিয়ে একটি ফটো গ্যালারি হবে। তার সাথে এখানে যখন মহারাজরা আসবেন নানান ধর্মসভা অনুষ্ঠিত হবে। এবার আমরা এই মন্দিরের প্রসাদ কক্ষটি দেখব। প্রসাদ কক্ষটি দেখে মনটা সত্যি ভালো হয়ে গেল। টেবিল চেয়ারের সুন্দর ব্যবস্থা, বয়স্ক মানুষরা আরাম করে এখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রসাদ কক্ষের দেওয়ালে শ্রী সারদা মায়ের ছবি, যা প্রসাদ কক্ষটিকে আরও সুসজ্জিত করে তুলেছে। প্রসাদ কক্ষের পাশে একটি আলাদা কক্ষ, যেখানে মহারাজ, সাধু সন্তরা এই মন্দিরে এলে প্রসাদ গ্রহণ করতে পারেন। এই মন্দিরের সর্বত্র সারদা মা বিরাজ করছেন। এবার আমরা এই মন্দিরে আগামী কিছুদিনের মধ্যেই খুবই সীমিত ভক্তদের রাত্রিবাসের যে পরিকল্পনা করা হচ্ছে তার একটা ঝলক আপনাদের দেখিয়ে দিই। পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা ডরমেটরি টাইপের রাত্রিবাস করতে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, যা বাস্তবায়িত হতে কিছুদিন সময় লাগবে। ঠিক সকাল 10টায় মন্দিরের সকালের নিত্য পুজো শুরু হয়েছে। এই মন্দিরে যেহেতু বিগ্রহ প্রতিষ্ঠিত হয়নি, তাই দুপুরের ভোগ ও আরতি প্রথা চালু হয়নি। সকালে নিত্য পুজো ফল দিয়ে করা হয় এবং সন্ধ্যেতে সন্ধ্যা আরতি হয়।
ঠাকুরকে ফলভোগ দেয়া হয়েছে, তাই গর্ভগৃহের দ্বার বন্ধ করে দেয়া হলো। আপনি এখানে দীক্ষা নেবেন? হ্যাঁ। তো এই আশ্রমে দীক্ষা নিতে গেলে কি করতে হবে প্রথমে? এবার মহারাজরা বলবে। আচ্ছা, মহারাজরা বলবে। তো আজকে প্রথমে নাম লেখাতে হয় কি? হ্যাঁ, এখানে নাম লেখাতে হয়। আচ্ছা, নাম এবার লিখে ওরা অন্য দিন দীক্ষা দেবে। কাল গুরু পূর্ণিমা, তো কালকে এখানে আসতে বলছে। গুরু পূর্ণিমার দিন একটু ভোগ টোগ দেবে। আচ্ছা, আর এখানে কোনো বই দিচ্ছে দীক্ষা? হ্যাঁ, 4টে বই, 105 টাকা দাম। ওই 4টে বই আপনাকে পড়তে হবে। হ্যাঁ, পড়ে তারপর দীক্ষা নেওয়ার হ্যাঁ, আগে হ্যাঁ। আপনাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ হ্যাঁ, দীক্ষাটা যেদিন নেবে বলবে, মহারাজরা আসবে কোন সেন্টার থেকে দীক্ষাটা দেবে এটা। আচ্ছা, তার মানে আপনি এই আশ্রম থেকে, এই মন্দির থেকে দীক্ষা নেবেন। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম নন্দিতা দাস। নন্দিতা দাস। কোথায় বাড়ি আপনার? আমার এইখানে বাড়ি। আচ্ছা, এখানেই বাড়ি। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি তো কাছে, হ্যাঁ। রোজই এসে দর্শন করতে হ্যাঁ পারেন। হ্যাঁ, কালকে রাত্রে আসতে পারিনি, জল টলের এটা রাস্তাটা খারাপ, ওই আচ্ছা। রোডটা দিয়ে একটুখানি যেতে হবে, গাড়ি ঘোড়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই জন্য। ঠিক আছে। আবার মন্দিরের গর্ভগৃহের দ্বার দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো। শঙ্খ বাজিয়ে সকালের পুজো শেষ হলো। সকালে মন্দির কটার সময় খোলা হয় এখানে? আমাদের মন্দির খোলা হয় সকালে 5টা থেকে। 5টা থেকে। হ্যাঁ, এবং সাধারণ ভক্তদের জন্য 7:30 থেকে মন্দির খোলা হয়। আচ্ছা আচ্ছা। দর্শনের সময়। আর কটার সময় বন্ধ হয়? 12টাতে আমাদের বন্ধ হয়। বন্ধ হয়ে যায় মন্দির, পুরো দরজা বন্ধ হয়ে যায়? হ্যাঁ, মন্দিরের গর্ভগৃহে আমরা পুরোটাই বন্ধ হয়ে যায়। আচ্ছা, আবার কটার সময় খোলে? আবার আমাদের 4টে থেকে খোলা হয় এবং 8টা পর্যন্ত। 8টা। আচ্ছা আচ্ছা। সব মঠ মন্দির আশ্রম যেগুলো নির্মাণ করার পেছনে একটা ইতিহাস থাকে, তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, যেহেতু আপনি এই মন্দিরের দায়িত্বে আছেন, তো এই মন্দির নির্মাণ করার পেছনে কি ইতিহাস আছে একটু আমার দর্শকদের যদি সংক্ষেপে শোনান, তাহলে আমার দর্শকরা খুব উপকৃত হবে এবং তারা একটা আধ্যাত্মিক চেতনা বোধ নিয়ে এই মন্দির দর্শন করতে আসবে। নমস্কার, আমি অরিন্দম ধর বলছি। এখানে এই যে মন্দিরটা তৈরি হয়েছে, আসলে এর একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা এরকম যে এখানে অ্যাকচুয়ালি একটা বিজনেস সেন্টার ছিল, অর্থাৎ এখানে একটা ফ্যাক্টরি ছিল। তো ফ্যাক্টরি থাকা সত্ত্বেও এখানে প্রচুর গাছপালা এবং একটা আশ্রমিক ভাব ছিল, এবং প্রচুর মহারাজরা আসতেন। হ্যাঁ, মহারাজরা এসে এখানে আমার সঙ্গে, আমি যেহেতু প্রচুর মঠ মিশন ঘুরি বলে প্রচুর মহারাজরা আমাকে স্নেহ করেন। তো সেই মহারাজরা এখানে আসতেন, এসে খানিকটা সময় কাটিয়ে যেতেন। তো আমি মহারাজদের বলতাম যে মহারাজ, আপনারা একটু বেশি করে আসুন, তাহলে এখানকার ভাবটা পরিবর্তন হবে। তো যেহেতু আমরা ঠাকুরমা স্বামীজি দীক্ষিত, হ্যাঁ, বিভিন্ন মঠ মিশনে সবসময় ঘোরাঘুরি করি, মানে যাওয়া আসা করি। তো এখানে প্রথমে একটা টিনের একটা ছোট্ট মন্দির করা হবে। সেই মন্দিরটা করে প্রচুর এখানে ফুল গাছ ছিল, তো প্রচুর ফুল গাছ ছিল, তো ফুলগুলো পরে পরে নষ্ট হতো। তা ভাবলাম যে এটা এখানে একটা যদি মন্দির করা যায় ছোট করে, তাহলে ঠাকুরের ফুলগুলো ঠাকুরের চরণে দেওয়া যাবে। তো সেখানে একটা ওই জন্য একটা টিনের চালা মতো মন্দির করা হলো। এবার টিনের চালাতে স্বাভাবিক যে মন্দির সে পোষাচ্ছে না, যে না, এটা ঠাকুরের কষ্ট হচ্ছে, একটা ভালো মন্দির তৈরি করতে হবে। তারপরে পরিকল্পনা করে গত বছর 20 জুন রথযাত্রার দিন এই মন্দিরের ভিত্তি স্থাপন হলো, এবং এই মন্দিরের ভিত্তি স্থাপনের ঠিক 1 বছরের মাথায় এই মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হলো। এবং 7 জুলাই রথযাত্রার দিন পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং মিশন বেলুর মঠ, পূজনীয় মহারাজ এসে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন। অবশ্যই আপনারা আসুন, এসে মন্দির দর্শন করুন। আর দুপুরে প্রসাদের কোনো? দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের এখানে 2টো ফোন নাম্বার আছে। নাম্বারটা আমি একবার একটু মুখে বলে দিই: 9432265372। আরেকটা নাম্বার আছে 9830005335। এই 2টো নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করে আগের দিন রাত্রে বা সকাল 9টার আগে ফোন করে, আমরা 5 জন আসছি বা 10 জন আসছি, এরকম বলে দিলে আপনারা এখানে মন্দির দর্শন করার পরে দুপুরে 12:30 আমাদের এখানে প্রসাদ, 12:30 প্রসাদ পেয়ে তারপরে আপনারা। আর আগামী দিনে এখানে বাসস্থানেরও দর্শন? হ্যাঁ, বাসস্থানের একটা ব্যবস্থা করা হয়েছে, সেটা আমি সকালে দেখলাম একটা কিছু ব্যবস্থা আছে, কিন্তু ওটা মন্দির, এখানকার মন্দিরের যারা থাকেন, হ্যাঁ, এখন এখানে মন্দিরে যারা রয়েছেন তাদের মধ্যে একটা ঘর দেওয়া আছে।
আর একটা ঘর রয়েছে। তো আমরা মোটামুটি নেক্সট 2 মাসের মধ্যে অন্তত একটা বা দুটো ঘর, যারা ভক্তরা যারা একটু দূর থেকে আসবে বা যারা বয়স্ক ভক্ত এসে যাওয়াটা প্রবলেম হবে তাদের জন্য একটা পরিকল্পনা আছে। মানে নেক্সট 2 মাসের মধ্যে সেই ব্যাপারে কোনো আর্থিক ব্যাপার মূল্য আমাদের দেখেন কোনো একটা আর্থিক ফিক্সড কিছু করা হয়নি, প্রসাদের জন্যও না, থাকার জন্যও না। যে যেরকম মানুষ ঠাকুর মা সেবাই যে যেমন যা খুশি সাহায্য করতে পারে সেটা আমরা গ্রহণ করবো, আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। মানুষ যেন এখানে এসে একটা বেলা শান্তি পায়। অবশ্যই আমাদের এই মানে বলতে পারেন আমাদের অন্তরের উদ্দেশ্য হলো এখানকার মানুষগুলোকে যারা আমাদের কাছাকাছি আছে তাদের ঠাকুরমা স্বামীজি মুখী করা। কারণ আমরা মানে এটা নিজের জীবন দিয়ে দেখেছি, ঠাকুর মা স্বামীজি ছাড়া প্রকৃতই শান্তি আনন্দ এগুলো পাওয়া যাবে না। ওই জন্য আপনারা সবাই আসুন, এসে আমাদের মন্দির দর্শন করুন, বা আপনারা যেখানে যে আসেন আশেপাশে যে কোনো রামকৃষ্ণ মঠ মিশনের সেন্টারে যাবেন, ঠাকুর মার স্বামীজি চরণে নিজেকে মানে একদম নিজেকে সমর্পণ করে দিন, তবে প্রকৃত শান্তি আনন্দ পাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় শ্রী রামকৃষ্ণ। মন্দিরের প্রবেশদ্বারের বাম দিকে বিশাল দ্বিতল সুসজ্জিত শ্রী রামকৃষ্ণ সারদা কুটির, যেখানে পুরনো মন্দিরের সিংহাসন, ঠাকুর মায়ের ও বাবা মহাদেব ও মা কালীর ছবি সযত্নে রাখা আছে। বেল বেজে গেছে দুপুরে প্রসাদ গ্রহণ করার জন্য, তো আমরা প্রসাদ কক্ষের দিকে এগিয়ে যাচ্ছি। এখন সময় হচ্ছে 12:35। 12:35 ঘন্টা বেজে গেছে প্রসাদ গ্রহণ করার জন্য। এই মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা ও পুরুষদের টয়লেটের ব্যবস্থা আছে। আমি হাত ধুয়ে এবার প্রসাদ কক্ষের দিকে যাচ্ছি দুপুরে প্রসাদ গ্রহণ করার জন্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত আমার ভিডিওটাকে শেয়ার করবেন তত বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা আমি বলে দিই। আমার নাম অলোক, ডাক নাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলেই আমি আপনাদের বলবো, আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনটিমেশন সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। তাহলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।